আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে পঞ্চম ক্লাস। আজ পূর্বের 4টি ক্লাসে তোমাদেরকে শেখানো হয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের চলতি হিসাব। মূলধন হিসাব শেখানো হয়েছে 2টি পদ্ধতিতে। একটি পদ্ধতি হলো পরিবর্তনশীল পদ্ধতি, আর একটি পদ্ধতি হলো স্থিতিশীল পদ্ধতি। তা আমাদের যে এই অধ্যায়ের যে অংশ বাকি আছে তা হলো অংশীদারদের লাভ লোকসান সমন্বয় হিসাব, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। আর এই অংশের উত্তর করতে গেলে আরেকটি অতিরিক্ত তথ্য প্রয়োজন হয়, তা হলো অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয়, কারণ এই 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 ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে না। আজ আমরা তোমাদের ওই ধরনের একটি অঙ্ক করাবো। আমাদের পাঠ্য বইয়ের 56 নম্বর অঙ্কের অঙ্ক আমি আজ সমাধান করে দিব। একটি ক্লাসে সম্পূর্ণ অঙ্ক সমাধান করলে তোমরা বুঝবে না, এজন্য আমি এই এই অঙ্কটা দুইটি ক্লাসে সমাধান করে দেব। আজকে তোমরা সবাই বই খুলো, খাতা খুলো, এবং আমি যেভাবে সমাধান করে দিই এভাবে তোমরাও লিখে নাও। শুরু করছি। প্রথমে দেখো 3টি অংশ চেয়েছে এখানে। প্রথম অংশ হলো অংশীদারদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। চলে যাই আমরা মূল অঙ্কে। এর আগে উদ্দীপক তোমরা পড়ে নাও। দেখো, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলেছে। এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ দেওয়া নাই। প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা কিভাবে বের করব? অর্থাৎ যে মূলধন দেওয়া আছে এটা হলো তারা কিছু হিসাব নিকাশ করেছে, হিসাব নিকাশ করার পরে তারা একটা মূলধন পেয়েছে, ওই মূলধনটা দেওয়া আছে। এখন ওই মূলধনটা হচ্ছে এই উদ্দীপকের আলোকে বা যে পর্যন্ত হিসাব করা হয়েছে ওই হিসাব অনুযায়ী সমাপনী মূলধন। কিন্তু এই মূলধনটা সঠিক নাই কেন? দেখা গেল যে এই মূলধন হিসাব করার পরে কিছু তথ্য বাদ পড়ে গেছে। কি তথ্য বাদ পড়ে গেছে? দেখো, উদ্দীপকের 4র্থ লাইন, যে পরবর্তীকালে দেখা গেল যে অংশীদারি চুক্তিতে মূলধন উত্তোলনের উপর যথাক্রমে 5% ও 4% হারে সুদের বিধান থাকলেও তা বাদ পড়েছে। এই যে দুটো তথ্য বাদ পড়েছে, এ কারণেই এই ধরনের অঙ্কের আমাদের প্রস্তুত করতে হবে লাভ লোকসান সমন্বয় হিসাব আর হলো অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। চলে যাওয়া যাক। আমরা শুরুতে যেটার উত্তর করতে চাচ্ছি এখন, যে অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গেলে প্রথমেই তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, তোমাদের লাগবে যে মূলধনটা দেওয়া আছে। দেখো, উদ্দীপকে দেওয়া আছে 3জন অংশীদার আছে, রিমা, সীমা, লিমা। এখানে প্রথমে যে মূলধনটা দেওয়া আছে সেটাকে আমরা এই যে মূলধন 31/12/2016 অর্থাৎ শেষ তারিখে মূলধন হিসাবে ওখানে দেওয়া আছে, সেই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি যে মূলধনটা দেওয়া আছে 90,000, 70,000 আর হলো 40,000। তোমরা একটু আবার উদ্দীপকে যাও। দেখো, সেখানে লেখা আছে যে এই মূলধন যে প্রস্তুত করেছে তারা এই মূলধনটা কোথায় পেল? মূলধনটা 31 ডিসেম্বর তারিখে উত্তোলন, লাভের অংশ আর হলো লিমার বেতন সমন্বয় করার পরে এই মূলধনটা হয়েছে। কি সমন্বয় করার পরে? উত্তোলন, তারপরে মুনাফার অংশ আর হলো লিমার বেতন সমন্বয় করার পরে। তাহলে এখন দেখো মুনাফা কত টাকা সমন্বয় করেছে। উদ্দীপকে একটা মুনাফার পরিমাণ দেওয়া আছে। দেখো যে মুনাফার পরিমাণ হলো 96,000 টাকা। মুনাফার পরিমাণ কত? 96,000 টাকা। এই 96,000 টাকা তারা বন্টন করে দিয়েছে মূলধনের মধ্যে। তারপরে তোমার উত্তোলন হিসাব করেছে, বেতন হিসাব করেছে।
তা শিক্ষার্থীরা এখানে তোমাদের খেয়াল করতে হবে, এই যে যে তথ্যগুলো তারা সমন্বয় করেছে, যে যে মূল কি বলে উত্তোলন, তারপরে বেতন, তারপরে মুনাফার অংশ, এই তথ্যগুলো সমন্বয় করার আগে যে মূলধন ছিল সেইটা ছিল হলো প্রারম্ভিক মূলধন, আর এখন যেটা হয়েছে এটা হচ্ছে সমাপনী মূলধন তাদের হিসাব মতে। তা আমাদের যদি প্রারম্ভিক মূলধন বের করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে তারা যে হিসাবগুলো, যে তথ্যগুলো হিসাবভুক্ত করেছে, এই তথ্যগুলোকে আবার কি আমাদের হিসাব থেকে বাদ দিতে হবে। অর্থাৎ যে তথ্যগুলো এই মূলধন হিসাবে তারা লিপিবদ্ধ করেছিল, যোগ হিসাবে মূলধন বাড়িয়েছিল, সেই তথ্যগুলো দিয়ে মূলধন কমাতে হবে। যে তথ্যগুলো দিয়ে মূলধন কমিয়েছিল সেই তথ্যগুলো দিয়ে মূলধন বাড়াতে হবে। বাড়াইলে আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় হয়ে যাবে। চলে যাই, তোমরা দেখো আমরা যে মূলধনটা দেওয়া আছে সেটা লিখলাম। মূলধন 90,000, 70,000, 40,000। ওখানে লেখা আছে যে উত্তোলন সমন্বয় হয়েছে। উত্তোলন কি হয়েছিল? মূলধন হিসাবে উত্তোলন হয়েছিল বিয়োগ, অর্থাৎ ডেবিট দিকে লেখা হয়েছিল। তাহলে যেহেতু বিপরীত কাজ করতে হবে, এখন আমরা লিখব যোগ উত্তোলন। উত্তোলন রিমার ছিল প্রতি মাসে 1,600 টাকা, 19,280 বছরে। সীমার ছিল 1,400 টাকা, 16,800 টাকা আসছে বছরে। আর কে রিমা সে এককালীন 5,000 টাকা উত্তোলন করেছে। তাহলে দেখো আমরা উত্তোলন যোগ করে দিলাম। কেন যোগ করে দিলাম? উত্তোলন আগে মূলধন নির্ণয় করার সময় বিয়োগ করা হয়েছিল। যোগ করলাম 86,800 আর হলো 45,000 টাকা। দেখো আরেকটা জিনিস, বেতন সমন্বয় হয়েছে। কার বেতন সমন্বয় হয়েছে? বেতন সমন্বয় হয়েছে লিমার বেতন। তাহলে বেতন তো তার মূলধন হিসাবে বৃদ্ধি পেয়েছে, মূলধন হিসাব বৃদ্ধি পেয়েছে, এখন কমিয়ে দিতে হবে। তাহলে বেতনটা বাদ দিই। বেতন লিমার, এই লিমার বেতন বাদ দিলাম। তাহলে দেখো লিমার বেতন বাদ দিলাম 33,000 টাকা। এটা আবার লিখে দেই। আর একটা জিনিস বাদ দিয়ে দেই মুনাফার অংশ। কিসের অংশ? মুনাফার অংশ। মুনাফা হয়েছিল, তাদের মুনাফা হয়েছিল 96,000 টাকা। 96,000 টাকা মুনাফা হয়েছিল। এখন আমরা 96,000 টাকা, দেখো তাদের মুনাফা বন্টন অনুপাত ছিল হলো, খেয়াল করো, মুনাফা বন্টন অনুপাত ছিল 40%, 35% আর হলো 25%। তাই 96,000 টাকার 40%, খেয়াল করো 96 একজন কত? 40%, 38,400, 38,400, তারপরে হলো 33,600 আর একজনের হলো 24,000। এই টাকা ছিল তাদের মুনাফার অংশ। তাহলে খেয়াল করো মুনাফার অংশ কিন্তু কি, আমরা এটা বিয়োগ করে দিলাম। মুনাফার অংশ বিয়োগ করে দেব, কারণ কি মুনাফার অংশ যার যার মূলধন হিসাবে যোগ হয়েছিল, মূলধন হিসাব বৃদ্ধি পেয়েছিল, এই জন্য কি করব? মুনাফার অংশ বিয়োগ করে দিব। তো মুনাফার অংশ বিয়োগ করে দেই। এখন কত হলো এটা? 70,800, তারপরে 53,200 আর হলো 9,000। এইটা হয়ে গেল তাদের প্রারম্ভিক মূলধন। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করে ফেললাম। এটা ক নম্বরের প্রশ্নের উত্তরে চেয়েছে যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। প্রারম্ভিক মূলধন নির্ণয় করলাম। ঠিক আছে, এভাবে আমরা কি
প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। খেয়াল করো, যে মূলধনটা দেওয়া থাকবে সেটা আগে লিখবা, আবার একটু রিভিশন দেই। যে মূলধনটা দেওয়া থাকবে সেটা লিখবা, উত্তোলন যদি হিসাব করা থাকে উত্তোলন যোগ করবা। যদি উত্তোলনের সুদও হিসাব করা থাকতো সুদও যোগ করতাম, কিন্তু এখানে উত্তোলনের সুদ হিসাব করা হয় নাই, উত্তোলনের সুদ বাদ পড়ে গেছে হিসাব থেকে। হিসাব করবে কিভাবে? বেতন, এখানে দুইজন বেতন পায়, দুইজন বেতন পায়, অর্থাৎ সীমা আর হলো লিমা বেতন পায়। কিন্তু এখানে বলা হয়েছে যে লিমার বেতন সমন্বয়ের পর, উদ্দীপকে একটু দেখো খেয়াল করে, যে লিমার বেতন সমন্বয় করা হয়েছে কিন্তু সীমার বেতন সমন্বয় করা হয় নাই। তাহলে সীমার বেতন যেহেতু সমন্বয় করা হয় নাই, অতএব সীমার বেতন বাদ দেওয়ারও আমাদের প্রয়োজন নাই, কারণ সীমার বেতন তারা যোগ করেনি। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করব, বেতন বাদ দিলাম। মুনাফার অংশ কিন্তু তারা পেয়েছে, তাদের মূলধন হিসাবে যোগ হয়েছিল, এই জন্য মুনাফার অংশ বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যে টাকা থাকলো এই টাকা তাহলে তাদের শুরুতে মূলধন ছিল বলে আমরা ধরে নিলাম, আর এটাই তাদের মূলধন ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারি। আর কি কি তথ্য থাকতে পারে? এই বেতন বা কারো কমিশন হিসাব করা হয়েছে, কমিশন তাহলে বাদ দিতাম। এছাড়া বাইরে সাধারণত তেমন কিছু থাকে না। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা প্রতিটি ক্লাস এভাবে দেখতে থাকো। আমি ছোট ছোট করে ক্লাস নিতেছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। আমি পরবর্তী ক্লাস এর পরের অংশ লাভ লোকসান সমন্বয় হিসাব দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।